নমস্কার। চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। সুমন্ত বীরেন্দ্র প্রতাপের নিজস্ব দেহরক্ষক ছিল, সেই জন্য চন্দ্রাবতী ওর রাস্তা আটকায়নি। কিন্তু ওর মন গুঞ্জা গাছের রহস্য জানার জন্য উদ্গ্রীব হয়েছিল। আমাকে জানতেই হবে বীরেন্দ্র প্রতাপ এই গাছটা নিয়ে কি করতে চলেছে। কিন্তু সুমন্ত ভিতরে থাকলে আমি ঘরের ভিতরে বীরেন্দ্র প্রতাপের কাছে যেতে পারবো না। চন্দ্রাবতী মনে মনে কথা বলছিল। হঠাৎ ওর নজর এক দাসীর দিকে পড়ল। ও দ্রুতগতিতে মোহিনীর ঘরের দিকেই আসছিল। চন্দ্রাবতী গিয়ে দাসীর রাস্তা আটকালো। চন্দ্রাবতীকে দেখা মাত্রই সে মাথা নিচু করে বলল, প্রণাম মহারানীমা। চন্দ্রাবতীর মুখে একটা হাসি দেখা গেল। ও দাসীর কাঁধে হাত রাখলো আর বলল, আমি আপনার সাহায্য চাই মা। মহারানীর মুখে নিজের জন্য মা শব্দ শুনে বৃদ্ধা দাসীর মুখে হাসি ফুটল। ও মাথা নিচু করে বলল, মহারানী মা, আপনি রাজমহলের দাসীদের অনেক খেয়াল রাখেন। ঈশ্বর আপনার সব মনোবাসনা পূরণ করুন। বৃদ্ধা দাসী আবেগবশত আরো কিছু বলতো, তার আগেই চন্দ্রাবতী মোহিনীর পাশের ঘরের দিকে ইশারা করে বলল, আসুন, এই ঘরে আসুন। চন্দ্রাবতী ওই ঘরে দাসীকে নিয়ে ঢুকে গেল। কমপক্ষে 10 মিনিট পর যখন চন্দ্রাবতী বাইরে এলো, তখনও পুরোপুরি পাল্টে গেছিল। ওর গায়ে ছিল বেঁটে বৃদ্ধা দাসীর পোশাক, যার ফলে ওর পা ও কোমরের বেশিরভাগ অংশই দেখা যাচ্ছিল। মুখে অনেকটা ঘোমটা টেনে চন্দ্রাবতী কিন্নরদের মতো অঙ্গভঙ্গি করে হেঁটে মোহিনীর ঘরে ঢুকল। মোহিনী তখনও ঘুমোচ্ছিল। চন্দ্রাবতী চুপচাপ স্নানঘরের দিকে এগিয়ে গেল। স্নানঘরের দরজার বাইরে পাহারায় দাঁড়িয়ে থাকা সুমন্ত ওকে ধমক দিয়ে বলল, দাঁড়াও, ভিতরে কোথায় যাচ্ছ? চন্দ্রাবতী নিজের গলা স্বর পাল্টে কিন্নরের স্বরে বলল, হায় হায়, হুজুরের চিনতে ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আমাকে তো মহারাজ নিজে ডেকেছিলেন স্নান করানোর জন্য। আপনি বললে আমি এখনই চলে যেতে পারি, কিন্তু মহারাজকে জবাব আপনাকেই দিতে হবে। একথা বলার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী কোমর দুলিয়ে দুলিয়ে ফেরত যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। সুমন্ত বলল, দাঁড়াও, ভিতরে যাও। যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে শাস্তি জানো তো? হায় হায়, আমি খুব ভালো করে জানি আপনি মহারাজের ছায়া। আপনাকে মিথ্যা বলবার সাহস কার আছে? চন্দ্রাবতীর উত্তর শুনে সুমন্ত পর্দা সরিয়ে ভিতরে যাওয়ার জায়গা করে দিল। চন্দ্রাবতী যেই স্নানঘরের ভিতরে ঢুকলো, নানা রকম সুগন্ধে মুগ্ধ হয়ে গেল। ঘোমটার মধ্যে চারদিকে তাকালো চন্দ্রাবতী। মোহিনীর স্নানাগার ওর স্নানাগারের থেকেও বেশি সুন্দর ছিল। দেওয়ালে বীরেন্দ্র প্রতাপ ও রানী মোহিনীর একসঙ্গে অনেক ছবি টাঙানো ছিল, যেগুলো দেখে ওর মন বিষিয়ে উঠল। ও মনে মনে বলল, তাই ভাবি, রাজশিল্পীদের মোহিনী এত পুরস্কার কেন দেয়? স্নানাগারের ঠিক মাঝখানে একটা বড় টব ছিল, যার মধ্যে বীরেন্দ্র প্রতাপ গলা পর্যন্ত জলে ডুবে শুয়েছিল। জলের উপরে কেশর আর গোলাপের পাপড়ির সঙ্গে আলাদা আলাদা সুগন্ধি ভেষজ ভাসছিল। চন্দ্রাবতী বাথটবের পাশে রাখা টেবিলের দিকে গেল, যেখানে কিছু ওষুধের শিশির সঙ্গে গুঞ্জার গাছ রাখা ছিল। তখনই হঠাৎ বীরেন্দ্র প্রতাপের কঠিন স্বর চন্দ্রাবতীর কানে গেল। ও চমকে উঠল। ওখানে দাঁড়িয়ে কি দেখছো? এখানে এসে আমার পিঠ মালিশ করো। চন্দ্রাবতী কোনো শব্দ না করে চুপচাপ বীরেন্দ্র প্রতাপের কাছে এগিয়ে গেল। বীরেন্দ্র প্রতাপের অর্ধেক শরীর জলের বাইরে ছিল। চন্দ্রাবতী নিজের হাত বীরেন্দ্র প্রতাপের পিঠে রেখে দিল। পরে ধীরে ধীরে মালিশ করতে লাগলো। ও মশালের হালকা হালকা আলোয় টেবিলে রাখা ভেষজ আর ওষুধগুলো চিনতে চেষ্টা করছিল। কিছুক্ষণ পর বীরেন্দ্র প্রতাপ টেবিলের দিকে ইশারা করে বলল, ওখানে মুলতানি মাটি রাখা আছে, ওটা নিয়ে আমার গায়ে ভালো করে লাগিয়ে দাও।
চন্দ্রবতী ঘাবড়ে গিয়ে টেবিলে রাখা মুলতানি মাটি নেওয়ার জন্য যেই ঝুঁকল, অমনি বীরেন্দ্র প্রতাপের নজর চন্দ্রাবতীর কোমরের দিকে গেল। এক কিন্নরের কোমর, এত মোলায়েম, এত সুন্দর, আর এত সরু। বীরেন্দ্র প্রতাপের মাথায় নানা রকম খেয়াল আসতে লাগলো। ততক্ষণে মুলতানি মাটি নিয়ে চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের পিছনে এসে বসে পড়ল। কিন্তু যেই বীরেন্দ্র প্রতাপের কাঁধে হাত রাখলো, তখনই বীরেন্দ্র প্রতাপ ওর হাত ধরে বলল, চন্দ্রাবতী। চন্দ্রাবতীর দম বন্ধ হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ এক ঝটকায় ওকে টেনে সামনে আনলো আর ওর ঘুমটা খুলে দিল। চন্দ্রাবতীর চুরি ধরা পড়ে গেল। বীরেন্দ্র প্রতাপ কঠিন স্বরে জিজ্ঞাসা করল, তোমাকে তো আমি মোহিনীর কাছে রেখে এসেছিলাম, তুমি এখানে কি করছো? আর তুমি কার কাপড় পরেছ? চন্দ্রাবতীর কাছে কোনো জবাব ছিল না। ও টেবিলের দিকে ইশারা করে জিজ্ঞাসা করল, আগে আমার প্রশ্নের উত্তর দাও বীরেন্দ্র প্রতাপ। তুমি গুঞ্জার ফল জলে দিয়ে কেন স্নান করো? এমন নয় তো তোমার শরীরেও কোনো বিষ আছে, যেটা তুমি বিষ দিয়ে নিরাময় করার চেষ্টা করছো? বীরেন্দ্র প্রতাপ দাঁত পিষে বলল, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি, উল্টে আমাকে প্রশ্ন করছো? নিজেকে খুব চালাক ভাবো? বলার সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর হাত ধরে জলে টেনে নিল। একটা ঝপাট করে শব্দ হলো আর চন্দ্রাবতী জলে পড়ে গেল। ওর জামা কাপড় সব ভিজে গেল। চন্দ্রাবতীর পুরো শরীর বীরেন্দ্র প্রতাপের উপর এসে পড়ল। এ সময় চন্দ্রাবতী পুরোপুরি বীরেন্দ্র প্রতাপের মুঠোর মধ্যে ছিল। ও কোনো বাহানা দেওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ ওকে আরো শক্ত করে চেপে ধরল আর নিজের ঠোঁট ও ঠোঁটের উপর রেখে দিল। চন্দ্রাবতী ছটফট করতে থাকলো, কিন্তু বীরেন্দ্র প্রতাপের হাত থেকে মুক্তি পাওয়া অসম্ভব ছিল। বীরেন্দ্র প্রতাপ কিছুক্ষণ পর ওর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। বলল, তোমার এখানে আসা ঠিক হয়নি। এসে যখন পড়েছ, আমি তোমাকে এত সহজে যেতে দেব না। সেদিন তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে, কিন্তু আজ আমি এইরকম কোনো সুযোগই তোমাকে দেব না। চন্দ্রাবতীর মুখ লজ্জা আর রাগে লাল হয়ে গেল। আজ ও না জানি কতদিন পর বীরেন্দ্র প্রতাপের এত কাছে এসেছিল, তাও আবার এই অবস্থায়। ও ভাবল, আজ আমাকে কোনো কিছুর মূল্যেই ছাড়বে না। আর এই অবস্থায় যদি আমি বাইরে যাই, তাহলে আমারই অসম্মান। যদি এই সময়ে সুযোগ নেই, তাহলে মোহিনীকেও বেশ শিক্ষা দেওয়া যাবে। চন্দ্রাবতী ভাবছিল, সেই সময় বীরেন্দ্র প্রতাপ নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁট স্পর্শ করলো আর ওর কাপড় টানতে লাগলো। ওর বিশ্বাস ছিল চন্দ্রাবতী ওকে আটকাবে, কিন্তু তার বদলে চন্দ্রাবতী নিজের চোখ বন্ধ করে নিল। বীরেন্দ্র প্রতাপের জন্য চন্দ্রাবতীর এটুকু ইশারাই যথেষ্ট ছিল। এদিকে পালঙ্কে শুয়ে থাকা মোহিনীর ঘুম ভাঙল। ও চারিদিকে চেয়ে দেখল, কিন্তু কোথাও চন্দ্রাবতীকে দেখতে পেল না। স্নানাগারের বাইরে শুধু সুমন্ত দাঁড়িয়েছিল। মোহিনী মনে মনে বলল, ও আচ্ছা, এর মানে মহারানী আমাকে ওষুধ দিয়ে অদৃশ্য হয়ে গেছে। আসুক স্নান করে মহারাজ, ওর নামে নালিশ করব। কিন্তু মহারাজ এখনো ভিতরে কি করছেন? এখনো ওনার স্নান হয়নি। এসব ভেবে মোহিনী পালঙ্ক থেকে কারো সাহায্য ছাড়াই একা একা উঠে বসল এবং বিছানা থেকে আস্তে আস্তে নেমে দাঁড়িয়ে পড়ল। সুমন্ত ওকে দেখেই দৌড়ে ওর কাছে এসে নরম স্বরে বলল, রানীমা, আপনি কোথায় যাচ্ছেন? আপনার শরীর এখন ঠিক নেই, দয়া করে আপনি শুয়ে পড়ুন। তোমার মহারাজ কোথায়? মোহিনী নিজের গলায় জোর এনে বলল। সুমন্ত বলল, উনি স্নান করছেন, এখনো স্নান ঘরেই আছেন। মোহিনী কৌতূহলের সঙ্গে বলল, এখনো স্নান করছেন? কতক্ষণ হয়ে গেছে? আমার তো একটা ঘুমই হয়ে গেল। সরো, তুমি সরো, আমি গিয়ে দেখে আসছি। সুমন্তকে সরিয়ে স্নানাগারে যেতে যেতে হঠাৎই কারোর হাসির শব্দ
শুনতে পেল মোহিনী। চমকে উঠল। এই হাসি ওর চেনা। হঠাৎই স্নানাগারের পর্দা সরে গেল, আর সামনের দৃশ্য দেখে মোহিনীর জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে কোলে নিয়ে বাইরে আসছিল। বীরেন্দ্র প্রতাপের মুখে জয়ের হাসি, আর চন্দ্রাবতীর মুখে লজ্জার হাসি। মোহিনী আর সুমন্ত দুজনেই দেখে চমকে পিছনে সরে গেল। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে কোলে নিয়ে ঘরের বাইরে যেতে লাগলো। মোহিনীর কিছু জিজ্ঞাসা করার সুযোগই হলো না, আর বীরেন্দ্র প্রতাপ ওকে কিছু জানানোর প্রয়োজন বোধ করল না। হঠাৎ মোহিনীর নজর চন্দ্রাবতীর দিকে পড়ল। সে মোহিনীর দিকে তাকিয়ে হাসছিল। মোহিনীর বুকে যেন সর্পদংশন হলো। রাগে ঝলতে লাগলো সে। এই সময় সুমন্ত ঘাবড়ে গিয়ে বলল, মহারানীমা স্নানাগারে কিভাবে ঢুকলেন? মোহিনীর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল, মানে তুমি ওকে ভিতরে যেতে দাওনি? সুমন্ত বলল, না, কিন্তু কিছুক্ষণ আগে এক কিন্নর মহারাজকে স্নান করাতে গিয়েছিল। এ কথা শুনেই মোহিনী ধৈর্য হারিয়ে ফেলল, আর ঝাঁঝালো স্বরে বলল, তুমি কি এতই বোকা? তুমি এই কিন্নরের মুখও দেখোনি? তুমি থাকা সত্ত্বেও চন্দ্রাবতী কিন্নরের ছদ্মবেশে ভিতরে চলে গেলে, আর তুমি দাঁড়িয়ে দেখতে থাকলে। ভাবো, যদিও মহারাজের উপর আক্রমণ করতে। যাও যাও এখান থেকে। সুমন্ত সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেল। মোহিনী রাগে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে নিয়ে নিজের ঘরে চলে এসেছিল। ও চন্দ্রাবতীকে বিছানায় ফেলে দিয়ে নিজের মুখে শয়তানি হাসি এসে বলল, এবার বলো চন্দ্রাবতী, কোথায় পালাবে তুমি? এবার তোমার জন্য আমি কি শাস্তি দেব তাই দেখো। বীরেন্দ্র প্রতাপের বলিষ্ঠ চেহারা দেখে চন্দ্রাবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। নিজের মধ্যে সাহস এনে মনে মনে বলল, না চন্দ্রাবতী, যদি আজ তুই হেরে যাস তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবি না। এটা ভেবে ও বিছানা থেকে উঠে বলল, বীরেন্দ্র প্রতাপ, আমাকে যেতে দাও। আমাদের দুজনের কাপড় ভিজে, এখন শীতকাল, শরীর খারাপ হয়ে যাবে। এ কথা বলার পর চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের পাশ থেকে উঠে যাচ্ছিল। পলকের মধ্যে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে ওকে জড়িয়ে ধরল। বীরেন্দ্র প্রতাপের নিঃশ্বাস চন্দ্রাবতীর চোখে মুখে পড়তেই ও ভিতর থেকে কেঁপে উঠল। তখনই বীরেন্দ্র প্রতাপ ওর কানে ধীরে ধীরে বলল, কোথাও যেতে হবে না। আমি জানি তোমার উদ্দেশ্য কি, আর আমি সেই জন্যেই তোমায় সাহায্য করতে চাই। বীরেন্দ্র প্রতাপের কথা শুনে চন্দ্রাবতী ভয়ে কেঁপে উঠল। মনে মনে কিছু সিদ্ধান্ত নিয়ে কঠিন স্বরে বলল, তোমার ভুল ধারণা বীরেন্দ্র প্রতাপ, কোনো উদ্দেশ্য নেই আমার। বীরেন্দ্র প্রতাপ ওর চোখের দিকে তাকিয়ে বলল, মিথ্যে বলো না চন্দ্রাবতী, এটা কি সত্যি নয়? তুমি আমার থেকে একটা সন্তান চাও, যাতে তুমি বিক্রমগড়ের উপর নিজের আধিপত্য বিস্তার করতে পারো। সেই জন্যে কখনো আমার বিছানায় শুয়ে পড়ো, তো কখনো কিন্নর সেজে স্নান ঘরে চলে আসো। এতে কোনো খারাপ কিছু নেই চন্দ্রাবতী, এর জন্য তোমাকে আমার সাথে রাত কাটাতে হবে তো। হঠাৎই চন্দ্রাবতীর মুখ কঠোর হয়ে গেল, আর নিজেকে বীরেন্দ্র প্রতাপের থেকে আলাদা করতে করতে বলল, না বীরেন্দ্র প্রতাপ, না, আমি বিক্রমগড়ের মহারানী, কোনো পাটরানী নই যে তোমার সামনে সবসময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো। আমাদের বিয়ে 2 বছরেরও বেশি সময় হয়ে গেল, তুমি কখনোই আমার সাথে মহারানীর মতো ব্যবহার করনি। তুমি সবসময় আমায় নির্বোধ মহারানী ভেবে অপমান করেছো। আমার থেকে তুমি দূরে থেকেছ। শুধু পাটরানীদের সামনেই নয়, কিন্নরদের সামনে, চাকরানীদের সামনে, সবার সামনে তুমি আমাকে অপমান করেছো। এখন যখন তুমি বুঝতে পেরেছো আমি নির্বোধ নই, তখন তুমি আমার কাছাকাছি আসতে চাইছো, তাও শুধুমাত্র শারীরিকভাবে। এরকম কখনোই হতে পারে না বীরেন্দ্র প্রতাপ। তুমি আমার কতটা কাছে আসবে
সেই সিদ্ধান্ত আমি নেব। যদি মহারাজ হওয়ার জন্য আমার প্রতি কোনো অভিযোগ থাকে, তাহলে অনায়াসে আমাকে ফাঁসি দিতে পারো তুমি। আমি আমার সিদ্ধান্ত কোনো মতেই পাল্টাবো না। বলার পর চন্দ্রবতী এক ঝটকায় উঠে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে ওকে যেতে দেখছিল। চন্দ্রবতী যা কিছু বলল সম্পূর্ণ সত্যি ছিল। শুধু বীরেন্দ্র প্রতাপ একটা কথাই বুঝতে পারছিল না, যে যদি চন্দ্রবতী ওর থেকে দূরেই থাকতে চায়, তাহলে বারবার ওর কাছে আসার বাহানা কেন খোঁজে? কোথাও 2 বছর ধরে হওয়া অপমানের প্রতিশোধ নিতে চাইছে না তো? বীরেন্দ্র প্রতাপ ভাবল, আর অগোছালোভাবে নিজের পোশাক পাল্টে মোহিনীর মহলের দিকে এগিয়ে গেল। চন্দ্রবতী নিজের ঘরে এসেছে 2 দিন হয়ে গেল। প্রথম তো ওর বিশ্বাস ছিল বীরেন্দ্র প্রতাপ ওকে খুঁজতে ওর ঘরে নিশ্চয়ই আসবে, আর ও কোনো বাহানা করে রাজমহল থেকে বেরিয়ে যাবে, যাতে নিজের গুপ্তচরদের সঙ্গে দেখা করে শাহী মোহর পাল্টে যাওয়ার খবর জানাতে পারে। কিন্তু এরকম কিছুই হলো না। চন্দ্রবতীর দুশ্চিন্তা বেড়েই চলেছিল। বিকেলে যখন সোনাল বাইরে থেকে এলো, চন্দ্রবতী ওকে জিজ্ঞাসা করে বলল, আচ্ছা সোনাল, আজও মহারাজের কোনো খবর পেলে না? কোথাও মোহিনীর শরীর আরো খারাপ হয়নি তো? চন্দ্রবতী নিজের কথা শেষ করার আগেই সোনাল চোখ নাচিয়ে বলল, হায় হায় মহারানী মা, রানী মোহিনীর আর কি হবে? ও তো পুরো ঠিক হয়ে গেছে। এই জন্যই তো মহারাজ নিজের সঙ্গে ওকে নিয়ে বাৎসরিক শাহী অনুষ্ঠানে যাচ্ছেন। সেখানে প্রজারা সবাই মহারাজের কাছে এসে তাদের দুঃখ এবং অসুবিধার কথা বলবে, এবং মহারাজ তাদের সুবিচার করবেন। রাজমহলে তো এখন তারই প্রস্তুতি চলছে মহারানী মা। কিন্তু দুঃখ তো এই। বলতে বলতে সোনাল একেবারে চুপ করে গেল। কি ব্যাপার সোনাল, আমাকে খুলে বলো। চন্দ্রবতী ওকে দ্বিধাগ্রস্ত দেখে জিজ্ঞাসা করলো। সোনাল বলল, দুঃখের কথা হলো আপনি মহারানী হয়েও সেখানে যেতে পারবেন না। কিছুক্ষণ ভাবলো, তারপর ওর চোখে চমক দেখা গেল। ও যে সুযোগের জন্য অপেক্ষা করছিল এতদিন, সেই সুযোগ পেয়ে গেল। তাই উৎসাহিত হয়ে বলে উঠল, কে বলল আমি যেতে পারবো না? আমি যাব, আমিও ওই অনুষ্ঠানে যাব, কিন্তু মহারাজের সঙ্গে নয়, একা। সোনালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঘাবড়ে গিয়ে বলল, হায় হায়, এ আপনি কি বলছেন মহারানী মা? মহারাজের অনুমতি ছাড়া প্রাসাদের বাইরে কিভাবে পা রাখবেন আপনি? মহারানী মা, আপনি তো কোনো সাধারণ দাসী নন, সৈনিকও নন। সোনালের ঘাবড়ে যাওয়া দেখে চন্দ্রবতী বলল, আমি অনেক দিন বাইরের জগৎ দেখিনি সোনাল, আর এরকম সুযোগ বারবার আসে না। কিন্তু মহারানী মা, আমরা বেরোবো কি করে? সোনাল ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, আরে কিভাবে যাব তার সমাধান আমি বার করে নেব। তুমি শুধু এটা ভাবো, আমাদের জন্য এই সুযোগ কত ভালো। মহারাজ ছাড়া আমাদের মহলে কেউ আসে না। আর যখন মহারাজ শাহী অনুষ্ঠানে থাকবেন, তখন আমাদের জন্য কত সহজ হবে বলো তো। মহলের বাইরে গিয়ে আবার ফিরে আসা কেউ জানতেও পারবে না। সোনাল বলল, কিন্তু আমাদের যেতেই বা কেন হবে মহারানী মা? চন্দ্রবতী কোনো উত্তর দিল না। ও নিজের গুপ্তচরের কথা সোনালকে বলতে চাইল না, কিন্তু রাজমহল থেকে বেরোনো এত সহজও ছিল না। সোনাল কৌতূহল নিয়ে চন্দ্রবতীকে দেখে যাচ্ছিল। সত্যি কি বীরেন্দ্র প্রতাপের শরীরে বিষ আছে, যেটা নষ্ট করার জন্য সে গুঞ্জার ফল দিয়ে স্নান করে? চন্দ্রাবতী ও সোনাল কিভাবে প্রাসাদের বাইরে বেরোবে? চন্দ্রাবতী কি তার গুপ্তচরদের সাথে দেখা করতে পারবে, নাকি ওর গুপ্তচর ধরা পড়ে যাবে? কি হবে যখন বীরেন্দ্র প্রতাপ জানতে পারবে চন্দ্রাবতীর উদ্দেশ্য? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।